যা কেরামত, হাত ধুইয়া ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর গ্লাস লইয়া। কেরামত আলী উঠতে উঠতে বলে। যাইতাছি ভাই, ভাবির হাতের খাওয়ান বইয়া কথা, আইজ ইচ্ছা মতো খামু। তৌসির মেকি হেসে বলে। দেখি কোন শাওয়ার আনছে তোর শাওয়ার ভাবি। নাজহা রুমে সে ওয়াশরুমে যায়, ঘামে ভিজে গেছে একেবারে, তাই গোসল করে নেয়। গোসল করতে করতে ফজরের আজানও পড়ে যায়, তাই অজু করে একেবারেই বের হয়। বের হয়ে কাভার থেকে নিজের তেলের বোতল নেয়, হাতে পায়ে মাখবে বলে। নাজহা এক্সট্রা কিছু মাখে না, লোশন আর অলিভ অয়েল তেল ছাড়া। তেল বের করে দেখে তেলের বোতল শেষের দিকে, তাড়াহুড়োয় বিয়ে বিধায় কিছুই কেনা হয়নি। যা ছিল তখন আপাতত তাই নিয়েই এসেছে। এক ফোঁটা তেল হাতের তালুতে নিয়ে মেখে নেয় মুখে আর হাতে। তখনই তৌসির ঢেকুর দিতে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলে। রান্না তো ভালোই মজা হয়েছে। তালুদের মাইয়া, পেট ভরে খাইলাম ভাত। নাজহা তৌসিরের কথায় ওর দিকে তাকায়। ছেঁড়া মশলাযুক্ত দাগযুক্ত সাদা পাঞ্জাবি পরা, লুঙ্গি গোজা হাঁটুর ওপর অব্দি। এত অগোছালোর মধ্যেও বেশ সুন্দরই লাগছে ওকে, কিন্তু নাজহার চোখে সুন্দর লাগছে না। নাজহা চোখ ফিরিয়ে নিয়ে কাবাডে তেলের বোতলটা রাখতে রাখতে বলে। এই যে শুনছেন? তৌসিরের কথায় উত্তর দেয়। জি শুনছি। নাজহা পেছনে ঘুরে ওর মুখপানে নিরলস চোখে তাকিয়ে বলে। আমার ব্যবহার করার তেল শেষ হয়ে গেছে, এনে দেবেন? তৌসির ফ্রুকুচকে প্রশ্ন করে। কি তেল মাখো? আমি অলিভ অয়েল তেল মাখি, এনে দেবেন? তৌসির অলিভ অয়েলের কথা শুনে নাক মুখ সিটকিয়ে বলে। নবাবের বেটি, বাজারের জিনিসপত্র যে দাম, সরষে তেলে গায়ে মাখো, অলিভ অয়েল আর মারেও না। তৌসিরের এই সীমাহীন কিপটামি দেখে নাজহার চুপ থাকতে পারে না। মন চায় উষ্ঠা মারতে ওকে, কিন্তু এই মনের চাওয়া পূরণ হবে না। নিজেকে দমিয়ে নাজহা দাঁতে দাঁত চেপে বলে। এত কিপটামো করেন কেন আপনি? টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন? তৌসির ফাজলামি করে মাথা নাড়িয়ে বলে। কবরের পাশে রাইখা দেবো। নাজহার গা জ্বলে যায়, রাগে টাস করে বলে ওঠে। দেখেন, আপনার এই কিপটামোর কারণেই আপনি মরবেন। ছি, কত ছোট লোক আপনি। তৌসির নিজের লুঙ্গি ভাঁজ কোমর থেকে ছুটোতে ছুটোতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে। তোমার শাওয়ার লাগে তোমার মুখও ফাটতে হবে দেখতেছে, নয়তো তোমার দমাইতে পারতাম না। নাঝার গা ঘিনঘিনিয়ে ওঠে। এমন নিকৃষ্ট কথা শুনে নাঝা শরীরে ঝাঁঝিয়ে উঠে বলে। ছি, কত নোংরা আপনি। হ্যাঁ আমি নোংরা, আমি ট্রেনের পানি থাইকেও নোংরা, তাতে তোর কি? এই বলতে বলতে নাঝার সামনে এসে দাঁড়ায়। তৌসিরকে নিজের সামনে আসতে দেখে নাঝা পেছন থেকে ঘুরতে ঘুরতে বলে। আমারই তো সব, আপনার মতো নোংরার সাথে সংসার করতে হবে যে আমার। এই বলে নাঝার সামনের দিকে এগোতে থাকে। তৌসির পেছন থেকে ওকে চাপটে জড়িয়ে ধরে নাঝার চুলগুলো খুলে দিয়ে নাঝার গলায় নাক মুখ ঠেসে ধরে। নাঝা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, গা ঘেন্নায় গলিয়ে যাচ্ছে, অন্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তৌসির ওকে এভাবে ছুটছে, না জানি কি আবদার এঁটে বসে এভাবে কেন আবদ্ধ করছে। তৌসির ওকে হঠাৎ নাঝার মন খুঁতখুত করতে করতে শুরু করেছে। নাঝা দুই হাত দিয়ে তৌসিরকে ঠেলে দিতে নেয়, কিন্তু তৌসির সরে না। উল্টো নাঝার দু হাত ধরে শক্ত করে ওর পেটের সাথে চেপে ধরে। নাঝার দম বেরিয়ে আসতে চায়, নাঝার শরীর ঝাঁকিয়ে কেঁপে ওঠে। তৌসির নাঝার কাঁধে নিজের ঠোঁট ছুঁইতে ছুঁইতে নাঝার গলার দিকে হাত বাড়ায়। নাঝা এটা দেখে কিরমির করে চোখ বুজে নেয়। তৌসির নাঝার গলায় নিজের ডান হাতের বৃদ্ধ আঙুল বুলিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে। গলায় বেশি ব্যথা পেয়েছিলে? এখনো ডাকি ফুসতেছে মনে মনে? নাঝা দাঁত চেপে তৌসিরের হাত নিজের গলা থেকে সরিয়ে নিয়ে বলে। না, রাগ করব কেন? আপনার উপর রাগ করার কোনো অধিকার আছে আমার? আপনি বিয়ে করেছেন কিনা কিনে নিয়েছেন, তাই না? এখন মারলেও ভালো, কাটলেও ভালো। আর আমার রাগ আপনার উপর কি আদৌ খাটে? তৌসিরের শান্ত নরম মেজাজটা নাঝার কথায় বজ্র গরম হয়ে যায়। নাঝাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নাঝার গালে থুতনি চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌসিরের ক্লিন শেভ করা মুখে এখন নতুন করে ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি উঠেছে। এই দাড়িগুলো বেশ ধার বলতে গেলে, আর এখন এগুলো নাঝার ঘাড় কাঁধের ত্বকে বিচ্ছে, আবার গাঢ় ঘাড় কাঁধে উপচে পড়ছে তৌসিরের উষ্ণ শ্বাস। নাঝার খুব কষ্ট হচ্ছে। এই মুহূর্তে সব এলোমেলো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি প্রাণ মাঝি উড়াল দেবে নিজ গন্তব্যে।
তৌসির খেয়ে বলে, একটু রোমান্টিক মোডে আইলাম, অমনি তোমার শাওয়ার শাওয়ার কথা শুরু হয়ে গেল। দুর্বাল। নাঝা এখন আর নড়ে না, চুপচাপ দাঁড়িয়ে থেকে উত্তর দেয়। এখন এইসবের সময় নয়, ফজরের নামাজ পড়তে হবে, ছাড়ুন। তৌসির ছাড়ে না। তৌসির ওকে একইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আর নরম সুরে বলে, তোমরা জড়ায় ধরলে ক্যান্সারে মনে হয় পৃথিবীর সব সুখ আমার হয়ে গেছে। তৌসিরের কথায় নাঝা আলতো সুরে বলে, আর কত সময়? আজান হয়ে গেছে, নামাজ শেষ করবেন তো, ছেড়ে দিন এখন। তৌসির নাঝার গালে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায়। গভীরভাবে নাঝা কেঁপে ওঠে। সাথে সাথে তৌসির ওকে বলে, না, আর ধরবো না। আমার আবার সবসময় মুড আয় না এসব প্রেম ভালোবাসার। এই বলে নাঝাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নাঝা ছিটকে দূরে সরে যায় তৌসিরের থেকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রাক্ষসের মতো শরীর দিয়ে জড়িয়ে ধরেন আপনি। এই বলে এক গ্লাস পানি হাতে নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। এই ফাঁকে তৌসির নিজের পাঞ্জাবিটা খুলে নাঝার দিকে ছুঁড়ে দিয়ে বলে, এটা ভালো করে ধুইয়া সেলাই করে দিও। 1200 টাকা দিয়ে কিনিয়া 12 মাস পড়তে পারিনি। এ হুকুম ঝেড়ে তৌসির কাবার থেকে আরেকটা লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে যায়। নাঝা পানি খেয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। না জানি কি হয় আজ না কাল। তৌসির নিশ্চিত নিজের অধিকার নিয়ে নেবে। তখন নাঝার কাছে নিজের বলতে কিছুই রইবে না। নাঝা তো নিজে এই ইজ্জতকে বুঝ হবার পর থেকে তালহা ভাইয়ের ভেবে এসেছে। তবে আজ কেন এত নিষ্ঠুর সমাপ্তি হচ্ছে, এই ভাবনার কেন হচ্ছে এমন? তৌসির শাওয়ারের নিচে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে থাকে। তৌসিরের মন খাবলাচ্ছে, নিজেকে সামলাতে কষ্ট হয় বড্ড। কি করবে বুঝে পায় না। চারদিকেই মরণ, যেদিকে যায় সেদিকেই যন্ত্রণা। আগামীকাল সমাবেশ তন্ময় চাচা, সকালে গিয়ে সব চেক দেওয়াতে হবে নিজে থেকে, নয়তো বোমা টোমা থেকে যেতে পারে। শত্রুদের তো আবার অভাব নেই, যে যেমনি পারে অমনে ধরে যাত্রা। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। দূরে যাও, সরে যাও, রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। গানটা বাজছে স্লো বিটে স্পিকারে। নিজের বারান্দায় বসে আছে ইকরাম। বসে বসে এই গান শুনছে। দেশে আসার পর থেকে ঘুমের ইঞ্জেকশন নিতে নিতে শরীরের অবস্থা ধ্বংসপ্রায়, কেল্লার মতো। ফজরের আজান হয়েছে একটু আগে, সূর্য উদয় হচ্ছে ধীরে স্থিরে। ঘুম নেই চোখে, আজ ঘুমের ইঞ্জেকশন দেয়নি ওকে ওর স্বার্থপর বাপ চাচারা। তাই আজ একটুখানি বিরহে পড়তে পারছে। ইস, কি ভাগ্য ওর, কত নিষ্ঠুর ভাগ্য। নিজের প্রিয়তমাকে পেল না তো পেলই না, সাথে তাকে না পাওয়ার বিরহেও একটুখানি পড়তে পারছে না। সিগারেট টানছে, চোখ মুখ লাল হয়ে আছে। নীলচে চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে নিয়তির নিষ্ঠুরতার ছাপে। আজ তলিয়ে গেল ওর নিষ্পাপ চাওয়াখানি। ও পেলই না আর ওর আপন প্রিয়তমাকে। বুকের ভেতরটা চিৎকার করতে করতে গলা অব্দি এসে আটকে গেছে। ইকরাম লালচে চোখে বুক ভরে শ্বাস টেনে ফেলে। হাতে ফোনের স্ক্রিনে একটা ফটো, যা নাঝার পান্না নয়নার। ইকরাম নাঝার আখিদয় জুম করে করে দেখতে থাকে অসহায় চোখে। এই নয়ন শুধু নয়ন নয়, তা এক অব্যক্ত প্রেম, ইকরামের না পাওয়া আকাঙ্ক্ষা। এমন সময় গানের একটা লাইন এসে কানে বাজে, জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। এই লাইনটা শুনেই নাঝার মায়াময়ী মুখখানা ইকরামের চোখের সামনে ভেসে ওঠে। সাথে সাথে ইকরাম আহত সুরে বলে ওঠে, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা কোনো লালসা ছিল না, বরং ছিল এক নিরুপমায় চাওয়া। এই জন্ম যদি ব্যর্থ হয়, পূর্ণ জন্ম তো কেবল কল্পনা। মাথা নিচু করে নেয়। এই বলে চোখ পেয়ে টুপটাপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। কর্ণপাত হয় আবারও দুখানা খণ্ড লাইন, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না, জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। সাথে সাথে ইকরাম আফসোসের সুরে বলে, তোমায় আপন করার তীব্রতা আমার ফেলা শেষ শ্বাসটুকুর আরতি। এই বলে হাতে উল্টো পিঠে চোখ মুছে নিতে নিতে নিজেকে বোঝায়, জানি পূর্ণতা দূরের স্বপ্ন, তাও এই জন্মেই তোমায় আমার বলা যে ব্যাকুলতা,
তার জন্মান্তরের ঊর্ধ্বে যে প্রিয়তমা। একটা অন্ধকার পুরনো স্যাঁতসেঁতে ঘরে বসে আছে 27 বছরের এক রমণী। তার চোখ মুখের অবস্থা ভয়াবহ, চোখ দুটো লাল হয়ে আছে। কোটর থেকে মনে হচ্ছে বেরিয়ে আসতে চায় মনিদের। ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, মাথার চুলগুলো কাদায় মাখা, শুকিয়ে গিয়ে বিশ্রী জট বেঁধে আছে। পরনের কাপড় ছেঁড়া, শরীরে অল্প অল্প কাপড়ের টুকরো লেগে আছে। ধুলো, ময়লা আর আবর্জনা, দুর্গন্ধে আচ্ছন্ন পুরোটা শরীর তার। 4 দিন ধরে খাবার জোটেনি, অভুক্ত দেহ নাভি পর্যন্ত শুকিয়ে ভেতরে গুটিয়ে গেছে। জিভ হাতখানেক লম্বা হয়ে তৃষ্ণায় বেরিয়ে আছে, অথচ আশেপাশে কোথাও এক ফোঁটা পানি নেই। চারপাশে অন্ধকার, কেবল একটি দরজা, সেটিও বাইরে থেকে শক্ত করে আটকানো। দেওয়ালের ছোট ছোট ফাঁক দিয়ে আসা ম্লান আলো ছাড়া আর কিছুই নেই এই কারাগারে। তার সামনে রাখা আছে এক শুকনো রশি, দুটো রুটি, এক শুকনো বাসি দুটো রুটি আর এক গ্লাস ঘোলাটে পানি। ক্ষুধার যন্ত্রণায় মেয়েটি সেই বাসি রুটিগুলো কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। প্রথম রুটি শেষ করতে না করতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, গলায় রুটি আটকে গেছে। হাঁপাতে হাঁপাতে সেই হাত বাড়িয়ে গ্লাসের পানি তুলে নেয়, তীব্র তৃষ্ণায় এক কুলি গিলে ফেলে, আবার কুলি মুখে দেয়, কিন্তু গলা দিয়ে আর নামতে পারে না। সেই পানিটা ছিল ড্রেনের পচা পানি। সাথে সাথে মনে হলো গলার ভেতর বড় কোনো মাছের কাঁটা বিঁধে গেছে। মেয়েটি বুক ফেটে কাশতে থাকে, চোখ দিয়ে পানি নয়, এবার রক্ত ঝরতে শুরু করে। মুহূর্তের মধ্যেই সেই রক্ত চোখ থেকে গড়িয়ে মুখ দিয়েও বেরোতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটি গলা চেপে ধরে ছটফট করতে থাকে। একসময় গলা ফেটে ধপধপ করে রক্ত ঝরতে শুরু করে। মাথাটা টাস করে লুটিয়ে পড়ে ওই স্যাঁতসেঁতে পোকায় ভরা মাটির ওপর। আধমরা মাছের মতো শরীরটা কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে। তার প্রতিটা শ্বাস মনে হচ্ছে মৃত্যু। করাল থাবার সাথে শেষ লড়াই। পোকাগুলো ওর কান চুলের বাজে ঢুকে গিয়ে কামড়াতে থাকে। এতে মেয়েটি জান শুপে চিৎকার করতে চায়, কিন্তু পারে না, গলায় কাটা আটকে যাওয়ার জন্য। ওকে এমন কাতরাতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি পিচাসের মতো হেসে বলে, গ্রীষ্মের দুপুরের তপ্ত রোদে হাঁটছে তৌসির আর নাজা। আজ রোদের রশ্মি নিদারুণ প্রখর, মনে হচ্ছে জ্বালিয়ে দেবে মুহূর্তে জমিনের বুকে সমস্ত কিছু। এতটাই প্রখর যে রোডে যদি এখন পানি ঢালা হতো তাহলে তেলে পানি পড়ার মতো তেজ দেখাবে। এই রোদে হাঁটার কারণ নাঝার টিকা দেয়। নাঝা টিকা দিয়ে এলো, আজ 3 নম্বরটা দেওয়ার কথা ছিল। তৌসিরের গ্রামের প্রাইমারি স্কুলে এটা দেওয়া হয়। তৌসির নিয়ে এসেছে ওকে, মহিলা ডাক্তারও ছিলেন, তাই আর তেমন অসুবিধে হয়নি, তাড়াতাড়ি দিয়ে এসেছে। তৌসির পার্টি অফিস যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখনই ওর বিবি যান ওকে নাঝাকে নিয়ে আসতে বললেন। অনেক জরুরি কাজ ছিল অফিসে, তারপরও নিয়ে এসেছে। কি আর করবে, বউ যখন, ওর কষ্ট তো ওকেই করতে হবে। নাঝা অনেক ধীরে ধীরে হাঁটছে, ওর হাঁটা দেখে তৌসির বিরক্ত সুরে বলে, একটু তাড়াতাড়ি হাঁটো না। নাঝা তৌসিরের কথায় গুনগুনিয়ে বলে, আপনার তাড়া থাকলে আপনি যান, আমি ধীরে ধীরে হেঁটে আসবো। নাঝার কথা কর্ণপাত হয় তৌসিরের, কিন্তু তর্ক করে না, কারণ তৌসির এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে যাদের বুদ্ধিবিদ্যা একটু কম তারাই তর্কের বিদ্যায় পারস্য। তাই আর তৌসির কিছু বলে না। তখনই ওর চোখ পড়ে সামনে দিক দিয়ে আসা আইসক্রিমের গাড়ি, যেটা আজকের ভাই নিয়ে আসছেন। আজকের ভাই তাদের গ্রামের আইসক্রিমওয়ালা। তৌসির নাঝাকে জিজ্ঞেস করে, আইসক্রিম খাবা? নাঝা মনে করে হয়তো দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়াবে, তাই মাথা নাড়ায়। তৌসির আজকের ভাইকে ডেকে বলে, ও আজকের ভাই, এদিকে আও তো একটু। তৌসির আজকের ভাই আজকের ভাই তৌসিরের দিকে আসছিলেন। এখন একটু তাড়াতাড়ি ভ্যানটা চালিয়ে নিয়ে আসলেন। নিয়ে এসে বললেন, জি, আইসক্রিম খাবেন ভাই? লগে ভাবি নাকি? তৌসির ওনার কথায় এক নজর নাঝার দিকে তাকায়, তারপর আবার সামনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আচ্ছা, 5 টাকার আইসক্রিম দাও তো। নাঝা এটা শুনে থমকে দাঁড়িয়ে থাকে। কি পরিমাণ কিপটা হলে এমন কথা বলতে পারে একটা মানুষ? 5 টাকার আইসক্রিম, ছি ছি, কি ছোট লোকি কাজ। আজকের ভাই একটা 5 টাকার আইসক্রিম বক্স থেকে বের করে তৌসিরকে দেন। তৌসির আইসক্রিমটা এক হাতে নিয়ে অন্য হাতে পাঞ্জাবির পকেট থেকে 2 টাকা আর 1 টাকার একটা সিক্কা বের করে দিয়ে আজকের ভাইকে দিতে দিতে বলে, ভাই এই 3 টাকাও নাও, পরে 2 টাকা নিব না, আইসান নাই। আজকের ভাই এই 3 টাকা নিয়ে মাথা নাড়িয়ে বলেন, আচ্ছা ভাই,
আজকের ভাই অবাক হননি এমন কাণ্ডে, কারণ এসবে ওনারা অভ্যস্ত। তৌসির জন্মগতই এমন হাড় কেপ্টে। আজকের ভাই চলে যান। তৌসির নাজহার হাতে আইসক্রিমটা দিয়ে বলেন, নাও খাও, গরম কম লাগবে। নাজহার মন চায় না নিতে, কিন্তু মস্তিষ্ক বলে নিয়ে নে। যাই হোক, লোকটা কিনে দিয়েছে হাড় কিপটামি করেও। নাজহা হাতে নিয়ে নিকাবের ভেতর দিয়ে একটু খেয়ে নেয়, তারপর ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে নাক মুখ কুচকে বলে, ছি, এগুলো খাওয়া যায় নাকি? ফুড কালার গুলে আইসে রেখে দিয়েছে। এই বলে ফেলতে চায়, কিন্তু তৌসির ফেলতে দেয় না, ওর হাত থেকে নিয়ে বলে, দাও, তুমি খাইও না, আমি খামো, 3 টাকা দিয়ে কিনছি। এই বলে আইসক্রিমটা খেতে থাকে। নাজহা বিরক্তির সুরে বলে, হ্যাঁ খান, নির্লজ্জ পুরুষ। কিপটা আমার একটা সীমা থাকে। ওর কথায় তৌসির কুটলিয়ে হেসে ওঠে, কিন্তু কিছু বলে না। নাজহার কথাগুলো বড্ড তিতা, সবসময় তিতা কথা বলে, কিন্তু তৌসিরে এই তিতা কথাগুলোই ভালো লাগে। নাজহা হাঁটতে হাঁটতে কাদায় পা ফেলে দেয়। কাদায় পা পড়তে নাজহা বলে ওঠে, ধুর। তৌসির খানিকটা সামনে এগিয়ে গেছে। নাজহার এই অবস্থা দেখে তৌসির ওর দিকে ফেরে গিয়ে এসে নাজহার বা হাতের বাহু ধরে ওকে একটু সরিয়ে নিতে দিতে বলে, দেখে চলবি না কানা বেটি। নাজহা নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন তো, রাস্তার মধ্যে এভাবে হাত ধরবেন। তৌসির ওকে ছেড়ে দিতে দিতে বলে ওঠে, আমার বউ তুমি, আমি তোমার হাত ধরুম, ঠ্যাং ধরুম, তাতে কি কইব? নাজহার আগে গলায় বলে। মুখ সামলান, খারাপ লোক। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে বলে, চলো সামনে পুকুরে পা ধুয়ে নিবা। এই বলে নাজহার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোতে থাকে। নাজহাকে নিয়ে রাস্তার পাশে একটা পুকুর আছে, সেখানেই থামে। নাজহা নিজে পা বাড়িয়ে পা ধুতে যায়। তৌসির এটা দেখে বলে, তুমি দাঁড়াও, আমি ধুয়ে দিচ্ছি। এই বলে নিজের লুঙ্গি গুটিয়ে নিয়ে বসে যায়। নাজহার পা থেকে ওর জুতাটা খুলে নিয়ে পাশে রেখে দেয় জুতার চামড়াটা। জুতাটা চামড়ার ভিজে গেলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে। তৌসির তো আবার আইকারি মানুষ, মূলত এ কারণেও নাজহার পা ধুয়ে দিচ্ছে, নয়তো বয়ে গেছে পা ধুয়ে দিতে। তৌসির নিজ হাতে পানি দিয়ে নাজহার পা ঘষে দিয়ে কাদা ছাড়িয়ে দেয়। নাজহা থমকে তৌসিরের দিকে তাকিয়ে রয়। মানুষটা টাকা পয়সার দিক দিয়ে কিপটা হলেও যত্নের বেলায় মহারাজা। এই যে একজন পুরুষ হয়েও ওর পা ছুলো একদম নিরহংকার ভাবে। নাজহা খানিকটা মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রয়। তৌসিরও ওর পা ধুয়ে জুতাটা সুন্দর করে হালকা পানি দিয়ে পরিষ্কার করে ওর পায়ের কাছে দিয়ে বলে, নাও পরে নাও, আর চামড়ার জুতে আমরা দৌড়ে আসে ভিজাইতে নিও না, ছিঁড়ে যাবে সকাল। নাজহার পায়ে জুতো পরিয়ে দিচ্ছে তৌসির, সেই তৌসির যাকে বাঘ বলে জানে মানুষজন। এই দৃশ্য নিজ নয়নে দেখেও ঠিক যেন বিশ্বাস করতে পারছে না নাজহার মাস্টার চাচু আর ওর 3 নম্বর চাচার ছোট ছেলে মুত্তাসিম, নাজহার সাহেব ভাই। ওনারা এসেছিলেন নাজহার টিকার কার্ড দিতে, কিন্তু ও এসে জানতে পারলো ওকে তৌসির স্কুলে নিয়ে গিয়েছে। কার্ডের প্রয়োজন নেই, তাই কার্ডটা ওদের কাছে দিয়ে ওনারা ফিরতে নিচ্ছিলেন নিজেদের গ্রামে। তাদের গ্রামে আবার বেশ দূরেও নয়, কাছেও। যাওয়ার সময় দূর থেকে তৌসির আর নাজহাকে দেখতে পান ওরা। পুকুরে নামছে, তাই নাজহাকে একটিবার দেখার জন্য এসেছেন। মাস্টার চাচু মানে নাদের তালুকদারের বড্ড আদরের নাজহা। নাজহা আর তৌসির ওপরে উঠে এসে মাস্টার চাচু আর সাহেব ভাইকে দেখে চমকান সামান্য মাত্রায়। তৌসির ওনাদের দেখে মোটেও খুশি হন না। শত্রুকে দেখে কেই বা খুশি হবে, কিন্তু তাও কিছুটা কটাক্ষের হাসি দিয়েই বলে, সালাম আলাইকুম শ্বশুরমশাই আর সাহেব ভাই, কেমন আছেন? ওনাদের গায়ের চামড়া জ্বলে যায় এমন কথা শুনে। তারপরও মৃদু হেসে দুজনে মাথা নাড়িয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। মাস্টার চাচু নাজার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নির্লিপ্ত সুরে বলেন। নাজহা মাথা নাড়িয়ে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা এই বলে সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেমন আছো সাহেব ভাই? তুমি কেমন আছো সাহেব ভাই? এই কথাটা বুকের অন্তঃস্থলে গিয়ে গেঁথে যায় সাহেব ভাইয়ের। ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। নিজের মন চাইতে বলে, তোকে অন্যের পক্ষে দেখতে কেমন থাকতে পারি বলো তো? কিন্তু আফসোস তা উনি কখনোই বলতে পারবে না। ওনার যা বলার যা ভাবার তা শুধুই একান্ত। এই যে ওকে ভালোবাসেন, এটা ওনার একান্ত ব্যক্তিগত, কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ না। সাহেব ভাই অল্প হেসে বলেন, এই তো আছি, তোর টিকার কার্ড দিতে এলাম, দিয়ে এসেছি, তোর সাথেও দেখা হয়ে গেল।
নাঝা ওনার কথায় মাথা নাড়িয়ে ছোট্ট করে বলে। ও মাস্টার চাচ্চু তৌসির আর নাঝার দিকে তাকিয়ে বলে। আচ্ছা তাহলে আমরা যাই, বাড়িতে কাজ আছে। নাঝা আর তৌসির মাথা নাড়ায়। তৌসির নাঝার হাতটা নিজের হাতে মুঠোয় আলতো করে আগলে নিতে দিতে বলে। মাঝে মধ্যে আইয়েন এমন ভাতিজির খোঁজ খবর নিতে। মাস্টার চাচ্চু আর সাহেব ভাই যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়িয়ে বলেন। হ্যাঁ হ্যাঁ, সে তো আসবই। মুখে এটা বলেও মনে মনে বলেন। তোর মতো শয়তানের কাছে দিয়েছি বিয়ে, আসতে তো হবেই। ওনারা চলতে শুরু করেন নিজেদের গন্তব্যে, আর নাঝা আর তৌসির পা বাড়ায় তাদের গন্তব্যে। সাহেব ভাই কিছুটা এগিয়ে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকান। নিজের প্রাণ সঞ্চারিণীকে দেখার লোভ সামলাতে পারেনি বিধায় তাকান, নয়তো তাকাতেন না। উনি দেখতে পান নাঝার হাতটা ধরে তৌসির ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ওনার চোখের সামনে একটু আগে সেই দৃশ্য ভেসে ওঠে যখন তৌসির নাঝার পা ধুয়ে দিচ্ছিল। সাহেব ভাই পেছনে তাকিয়ে থাকতে থাকতে সামনের দিকে এলোমেলো পা ফেলতে ফেলতে মনে মনে বলেন। আমাদের যতবারই দেখা হবে ততবার আমাদের বিচ্ছেদ হবে। শত বিচ্ছেদের বহারও আমি তোমায় ভালোবেসে যাবো একান্তে। এই বলে সামনে দিয়ে তাকিয়ে হাঁটতে শুরু করেন আর নিজের চুলে নিজে হাত বুলাতে বুলাতে মৃদু হেসে বলেন। তোমায় না ভাবার আকাঙ্ক্ষায় মনও পূর্বে, আবার তোমায় বারংবার মনও পড়বে। নাঝা রান্নাঘরে টুকটাক কাজ করছিল এতক্ষণ বাড়ির মহিলাদের সাথে। ও একটু গরমে ঘেমে একেবারে একাকার হয়ে যায়, তাই এসেছে ঘরে একটু বাতাস খাবে বলে। ঘরের ভেতর পা যখনই রাখবে তখনই ঘর থেকে বেরিয়ে যায় তৌসির। দুজনে ধাক্কা খেতে খেতে গিয়েও খায় না, একে অপরের চোখের দিকে অল্প সময় তাকিয়ে থাকে। নাঝাকে আসতে দেখে ভদ্রতার খাতিরে তৌসির কিছুটা পেছনে সরে যায়। নাঝা লক্ষ্য করে তৌসিরের পরনে কালো কাপড়ের একখানা লুঙ্গি। নাঝা এটা দেখে ভ্রু কুচকায়। সত্যি বলতে জীবনে প্রথম দেখলো কাউকে কালো লুঙ্গি পরতে। ওর বাপ চাচারাও লুঙ্গি পরেন, কিন্তু এমন রঙের কখনো পরেন না। তৌসিরের চুলগুলো এলোমেলো, কপালেও কিছুটা লুটিয়ে আছে। এর ওপর তৌসির সবসময় পাঞ্জাবি পরে, শার্ট পরে না। কিন্তু আজ নাঝা দেখছে ভিন্নতা। তৌসির ক্রিম কালারের একটা হাতা লম্বা শার্ট পরেছে, বড্ড সুন্দর লাগছে চঞ্চল তৌসিরকে। নাঝা মনে মনে ভাবে, এভাবে নায়ক সাজলেন যে, এই কিপটা ব্যাপারটা কি? কিন্তু সরাসরি জিজ্ঞেস করে না। মন বা মস্তিষ্ক একবারও সংকেত দেয় না যে একটাবার জিজ্ঞেস করে কই যাবেন। নাঝাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির বলে ওঠে। শোনো তালুকদার মাইয়া, আজ রাতে আমি নাও আসতে পারি। তুমি সিমরানে নিয়ে ঘুমাইতে যাও যদি ডরাও। নাঝা তৌসিরের কথায় ওর দিকে মুখ তুলে তাকায়, তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয়। আচ্ছা। এই বলে তৌসিরকে পাশ কাটিয়ে বিছানার দিকে এগোতে থাকে। তৌসির একইভাবে দাঁড়িয়ে রয়, মনে মনে ভাবে কত বড় শয়তান নিয়ে জামায় চলে যাচ্ছে, অথচ ও একটাবার জিজ্ঞেসও করলো না কোথায় যাবেন। তৌসির ঘাড় ঘুরিয়ে নাঝাকে উদ্দেশ্য করে বলে ওঠে। তুমি বহুত বেয়াদব একটা মহিলা তালুকদার মাইয়া। নাঝার পা থেমে যায়। ও দাঁড়িয়ে গিয়ে তৌসিরের দিকে রুক্ষ নয়নে চেয়ে বলে। আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে? নাঝার পা থেমে যায়। ও দাঁড়িয়ে গিয়ে তৌসিরের দিকে রুক্ষ নয়নে চেয়ে বলে। তৌসির নাঝার কথায় কিছু বলতে চায়, কিন্তু পরক্ষণেই থেমে যায়। ওর চোখ পড়ে ওদের মধ্যে থাকা দূরত্ব বেশ দূরেই দাঁড়িয়ে আছে নাঝা। না, এত দূরে দাঁড়িয়ে থেকে কথা বললে কথা বলার আকর্ষণটা ঠিক আসে না। তাই তৌসির ওর দিকে এগোনোর জন্য পা বাড়ালে ফেলতে ফেলতেই বলে। এই যে আমি তোমার জামাই, তোমায় যাচ্ছি বললাম, জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছে? এই বলে নাঝার সামনে এসে দাঁড়ায়। নাঝা বিষাক্ত কাটা দেওয়া নয়নে তৌসিরের দিকে তাকে তিক্ত সুরে বলে। রাতে যাচ্ছেন, তাহলে আর কোথায় যাবেন? নিশ্চয়ই অবৈধ নেশার কাজে, আর নয়তো বেশ্যাদের বিছানায় নিজের শখ মেটাতে। তৌসিরের মেজাজটা এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে, আর এখন নাঝার এই কথা শুনে মন চাচ্ছে নাঝার গলা একটানে ধরে ফেলে নিতে। অতিরিক্ত কথা বলে এই মেয়ে। তৌসির ওর দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে। চর মায়ের নাক মুখ সমান করে ফেলবো বেয়াদব মহিলা। তৌসিরের কথা শুনে নাঝা ঠান্ডা গলায় উত্তর দেয়। মিথ্যে কিছু বলেছি আমি? আপনি তো এগুলোই করেন। তৌসির নাঝার কথায় দাঁতে দাঁত চেপে চারিদিকে তাকায়। নিজের মাথায় কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাগে মগজ গলে যাচ্ছে। নাঝার জায়গায় অন্য কেউ থাকলে আজ তার শেষ দিন হতো, কিন্তু নাঝাকেও কিছু করতে পারবে না, করলেই বিপদ। তৌসির অল্প সুরে চিৎকার করে বলে। তোর এক হাত লম্বা থোতার সামনে নে, নয়তো এক টানে থোতা ফাইরা আম্বরখানা নেব।
এই বলে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে। এখানে থাকলেও এখন খুন করতে ইচ্ছে হবে। খুন। নাজহা তৌসিরের যাওয়ার পানে নিরলস চোখে তাকিয়ে তার ছেলের সুরে বলে, আমার নিয়তি এত নিকৃষ্ট কারোতে কিভাবে আটকে নিতে পারলো? নাজহা উদাস হয়ে বিছানায় বসে পড়ে। মন চায় সব ছেড়ে ছুড়ে চলে যেতে নীরব কোথাও, যেখানে কেউ থাকবে না ও ছাড়া। একটু শান্তির প্রয়োজন, একটু শান্তি, আর কিচ্ছু নয়। কাউকে চায় না, শুধু একটু মুক্তি চায়। রাত এখন 11টার কাছাকাছি। সেই অন্ধকার কারাগারে মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে তৌসিরা আর মিনহাজ মামা, সাথে রুদ্র দেওয়ানও আছে। রুদ্র দেওয়ান আবার তৌসির বন্ধু মানুষ। যেখানে তৌসির সেখানে এই রুদ্র। দুই এক আত্মা, দুই দেহ বলতে গেলে। তারা ছোটবেলা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছে। যদিও রুদ্র তৌসিরের 2-1 বছরের ছোট, তবে বন্ধুত্ব তো কি আর বয়স দেখে। এটি তো এমনি এমনি হয়ে যায় যদি মনে আঁকড়ে থাকে একজন আর অপরজন। তৌসির সেই নির্যাতিত মেয়েটির সামনে গিয়ে এক হাঁটু গেড়ে বসে পড়ে। মেয়েটির নাম ত্রিনা। বিগত কয়েকদিন যাবৎ যার ওপর চলেছিল নিপীড়িত, যন্ত্রণা, ক্লিষ্ট অত্যাচার। মেয়েটির অবস্থা আর মানুষের মতো নয়, পশুর মতো হয়ে গেছে। এখন বলতে গেলে প্রায় অর্ধমৃত সে। অবদমিত হতে হতে ওর সারা শরীর রুক্ষে রুধির সিক্ত হয়ে গেছে। শরীরে পচা ক্ষত দিয়ে পোকা বের হয়ে পড়েছে, সঙ্গে সাদা স্যাঁতস্যাঁতে পুঁজ পচা রক্ত। চোখ বেয়ে পানির বদলে রক্ত পড়তে পড়তে রক্তের দাগ গালে আটকে গেছে। ময়লার সঙ্গে রক্ত মিশে গায়ে লেগে আছে বিশ্রী রূপে। চুলগুলো থেকে পোকা পড়ে যাচ্ছে। হাতের প্রতিটি আঙ্গুল দুবার করে ভাঙা হয়েছে। এখন শুধু নামেই বেঁচে আছে, হায়াতের জোরে হয়তো আছে টিকে। তৌসির ওর সামনে বসে ওকে জিজ্ঞেস করে, ডকুমেন্টসগুলো কোথায়? ওগুলো দিয়ে দে মাকে। ত্রিনা নিঃস্বর হয়ে মাথা দুদিকে নাড়িয়ে উত্তর দেয়, অসম্ভব। আমি তোদের মতো পশুদের এভাবে জিততে দেব না। তৌসির ওর কথায় চারপাশে তাকায়, তারপর আবার ঠান্ডা গলায় বলে। ডকুমেন্টস দিয়ে বলছে। তৌসিরের বলার ধরন বদলালেও মেয়েটির ক্ষেত্রে তা হয় না। সে জিদ নিয়েই উত্তর দেয়। সম্ভব নয়। ত্রিনা নিঃসরস হয়ে মাথা দুদিকে নাড়িয়ে উত্তর দেয়। তৌসিরের কথায় চারপাশে তাকায়, তারপর আবার ঠান্ডা গলায় বলে। তৌসিরের বলার ধরন বদলালেও মেয়েটির ক্ষেত্রে তা হয় না। সে জিদ নিয়েই উত্তর দেয়। আসলে মেয়েটি একজন সিক্রেট এজেন্ট। তৌসিরের টিমের বহুরূপী হয়ে প্রবেশ করে বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করেছে তৌসিরদের ভালো মানুষের মুখোশটা খুলে দিতে। কিন্তু তার নিয়তি তার সাথ দেয়নি। ওরা জেনে গিয়েছে ওকে এমন অমানবিক নির্যাতন করেছে যাতে ডকুমেন্টগুলো দিয়ে দেয়। কিন্তু ত্রিনার একটাই কথা, মৃত্যু হলে হোক, দেশের সাথে বাটপারি করা যাবে না। অথচ প্রকৃত সত্য, দেশরক্ষীরাই দেশের খয়রাতে লিপ্ত। তৌসির বুঝে যায় ও কোনোভাবে মানবে না, তাই কি আর করবে। হাত বাড়িয়ে শক্ত হাতে ত্রিনার চুল টেনে ধরে ওর কপাল বরাবর দেয়ালে ঠেসে দেয়। ত্রিনার চোখ ভুরু কপাল ফেটে ছেঁচে যায়, কিন্তু ওর মৃত্যু ওকে চায় না। তাই ও বেঁচে থেকে শ্বাস ফেলে। চিৎকার করার শক্তিও নেই, আর থাকলেও করতো না, কারণ এই চিৎকার ওদের কানে কখনোই পৌঁছাবে না। তৌসিরের মাথা ছেঁচে নিয়েও দেখে বেঁচে আছে। রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে, রুদ্র, কিছু দে। রুদ্র এদিকে ওদিকে খুঁজে নিজের লুঙ্গির কোমরে গোজা একটা কাপড় কাটার কেচি ওর হাতে তুলে দেয়। এটা রুদ্র অবশ্য অন্য কাজে নিয়েছিল, কিন্তু এখন এই কাজে লাগছে। তো সে ত্রিনার আরও চুল শক্ত করে ধরে, ওকে দেওয়ালে ঠেসে গলায় পেটের দুদিকে পিঠে ইচ্ছে মতো কেচি দিয়ে কূপ দিতে থাকে। ত্রিনার রক্তে মাটি ভিজে যায়। ওর গায়ে লেগে থাকা ময়লা রক্তের সাথে ধুয়ে পড়ে। ওর শরীরটা একটু দুলে ওঠে, সাথে ওর পীড়িত প্রাণটা ঝরে যায় নিমেষে। ওর প্রাণটা চলে যায় তখনই যখন তৌসির ওর গলায় কোপ মেরেছিল। তৌসির শেষ একটা কোপ মারে ওর মাছ পিঠে, তারপর কেচি ছেড়ে উঠে দাঁড়িয়ে। পানিয়া, আরে রক্ত আর সরু রক্তের মধ্যে তফাৎ নাই, তাড়াতাড়ি হাত ধুই। রুদ্র বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে। তৌসির এটা দেখে ওর দিকে ভ্রু কুচকে বলে, কিনে নিয়েছিস সাথে নাকি বাড়ি থেকে? রুদ্র হেসে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে, আরে না, বাড়ি থেকে আনছি। এই বলে তৌসিরের হাতে পানি ঢালতে শুরু করে। রুদ্রের কথায় তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে, তাহলে ভালো, টাকা দিয়ে পানি কিনে এসব মাগিদের রক্ত ধুয়ে কোনো ফায়দা নেই।
মিনহাজ মামা এতক্ষণ সব পরখ করছিলেন চুপটি করে, কোনো এক্সট্রা কথা বলেননি, কিন্তু এখন মুখ খুলে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাপরে, তাড়াতাড়ি চল, সুনামগঞ্জ যাইতে হইব। তৌসির হাত ভালো মতো ধুতে ধুতে বলে, হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। ওখানে আরেক মাগির পোলারে দাফন করতে হবে। ওর ডানা বেশি মিল গেছে। রুদ্র পানির খালি বোতলটা পাশে ফেলে দিয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে। এরে কি করবি? তৌসির ওর ফেলা বোতলটা হাতে নিতে নিতে বলে, হালা, এটি ফেললি কেন? অন্য সময় পানি আনতে পারবো। আর এই ব্যবস্থা তন্ময় চাষা করবো। ওনার এক সায়েন্টিস্ট বন্ধু মাইশের মাংস চাইছে, ওর মাংস দিয়ে দিব না। রুদ্র মাথা নাড়িয়ে উত্তর দেয়। আচ্ছা, তাইলে আমরা আমাদের কাজে যাই। মিনহাজ মামা কারাগার থেকে বের হতে হতে বলেন, হ্যাঁ যাই, চল। এই বলে সবাই বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। বেরিয়ে যাওয়ার সময় তৌসির ফিরে তাকায় ওই মেয়েটার লাশের দিকে, আর মনে মনে শোধ করে, তালুকদারের মাইয়া, তোমার এমন অবস্থায় দেখার স্বপ্ন দেখছি আমি। এই বলে ঠোঁটে বিদ্রুপের কুটচালকের মতো একটা হাসি এনে হাত বাড়িয়ে লুঙ্গির প্রান্ত কুচকে কোমরে ঠেসে রাখতেই বেরিয়ে যায়। ওর পেছনে পড়ে রয়েছে এক নীরবে দেশপ্রেমীর ক্ষণে ক্ষণে নির্দয় যন্ত্রণার বলি হওয়া দগ্ধ মৃতদেহ, যা শুধু চেয়েছিল একটু নেই একটু, কিন্তু তা করতেই পারেনি। তার আগে মানুষরূপী এই জানোয়াররা তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে, তাও বিশ্রীভাবে। রাত এখন 2টোর কাছাকাছি। একটা ছোট নৌকায় তৌসির, রুদ্র দাওয়ান, নুহাস শাহ, কেরামত আলী, সাথে 2 জন পালোয়ান নিয়ে ওরা এগোচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর এক কিনারা দিয়ে। এগোচ্ছে বলে ভুল হবে, কারণ ওরা এতক্ষণে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে। একটা বড় ফিশিং বোটে উঠে ওরা একে একে সামনে এগোয়। সামনে দেখতে পায় মাঝখানে একজন লোক চেয়ারে বসে আছে। আলতো আলো লাইটের সাথে চাঁদের চান্দনিতে তৌসিররা স্পষ্ট ওদের দেখতে পাচ্ছে। সেই লোকের চারপাশে দাঁড়িয়ে আছে কিছু গুন্ডা সান্ডা টাইপের লোক। লোকটির নাম ইজ্জত আলী। তৌসিরকে দেখে সে বিকৃত হাসি দিয়ে উঠতে উঠতে বলে, কি রে, তুই আইলি? তোর লাইগা আইস না ঘুমাই অপেক্ষা করছিলাম। তৌসির ইজ্জত আলীর কথায় মেয়েকে হেসে ঘাড় ঘুরিয়ে নিজের লোকদের দিকে একবার তাকায়, তারপর সামনে তাকে নিজের লুঙ্গির নিচের কোণ তুলে দিয়ে হাতে নিয়ে 2 কদম এগিয়ে তাচ্ছিলের সুরে বলে, হ্যাঁ ভাই, আইলাম। এখন আমার মালগুলো আমার দিয়ে দেন তো দেখি। ইজ্জত আলী ওর কথাটা ঠিক তেমন গায়ে মাখে না, উল্টো ভাব নিয়ে লুঙ্গির কোণ হাতে তুলে নিয়ে আস্তে আস্তে বলে, আমার এলাকায় যেই মাল আয় সেই মাল আমার হইয়া যায়, তাই ফেরত পাওয়া সম্ভব নয়। তৌসিরের রাগ ওঠে, কিন্তু রাগ না ঝেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায়। ওর চোখে চোখ রেখে বলে, 11 লাখ টাকার মাল তোমার এলাকায় আটকেছে, তাই ক্যাচেল না করে দিয়ে দাও মালের নৌকাটা। ইজ্জত আলী তার ছেলের সহিত বলে ওঠে, তুই আমার এলাকায় ব্যবসা করবি আর আমারে ভাগ না দিয়া চইলা যাবি? এটা হইব না। মাল নিতে হইলে ভাগ দিতে হইবে। তৌসির ভ্রু কুচকায়। কত? ইজ্জত আলী চারপাশে একবার তাকায়, তারপর ভাবলেশীন ভাবেই বলে, বেশি না, 2 লাখ, প্রতি 10 লাখে হইব। তৌসির এটা শুনে মুচকি হাসে, তারপর জিপা কামড়ে শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইজ্জত আলীর বাগালে। এক থাপ্পড়েই ঠোঁট ফেটে পিচকারি দিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসে। তৌসির দাঁত চেপে বলে ওঠে, পয়সা বাঁচাতে সিয়ার লঙ্কি তালি দিয়ে পড়ি, আর তুই কস বিনা কারণে তোরে দিয়ে দিতাম লাখ টাকা। ইজ্জত আলীর লোক ওদের দিকে তেড়ে আসতে নাই। তৌসির হাত দিয়ে থামিয়ে দেয়, চিৎকার করে বলে, এই খানকির পোলারা, থাম, না তুই সবকটের কুত্তার মতো টাইনা ছিড়ব। এমন হুনকার শুনে ওরা কিছু সময়ের জন্য থেমে যায়। তৌসিরের ইজ্জত আলীর কলার 2 হাতে টেনে ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোর মতন বহুত বকারে আমি আমার জীবনে ঠিক করছি, তুই আমার লোকে পাঙ্খা নিস না, নত বংশের পথে জ্বালানোর ওইটা আর লগে থাকবো না। ইজ্জত আলী এত বড় অপমানে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, শুয়োরের বাচ্চা, তুই আমার ইজ্জতের উপরে কথা কস? তৌসির ইজ্জত আলীর কথায় তাচ্ছিল্য করে বলে, হালা ইজ্জত হন, তোর আমি লুঙ্গি সারা বেজত ট্রফি ঘুরামো সারা সিলেট বিভাগ, তুই জানোস না কত বড় খবিস আমি। ইজ্জত আলীও খবিশের ওপরে খবিশ, সেও তেরামি করে বলে, আমি দিহুন আমাক, কি ছিড়বি সের? তৌসিরের রাগে মগজ ফুটতে শুরু করে, কিন্তু তাও নিজেকে দমন করে নেয়।
কারণ রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন বৃথা। ও ইজ্জত আলীর কলারে আরো শক্ত হাতে টেনে ধরে তিক্ত সুরে বলে, কাফন ছাড়া তোর এই মাছ নদীতে দাফন দিয়ে দেবো রে মুনাফিকের বাচ্চা, চুপচাপ মাল দে। তৌসিরের কথায় ইজ্জত আলী ভয় তো পায়, কিন্তু নিজের যে আঁকড়ে ধরে বলে, কি করার কইরানে দিমুনা মানে দিমুনা। তৌসিরের কথায় কিছু সময় ওর চোখের দিকে তাচ্ছিলের সহিত তাকিয়ে রয়। তারপর ডান হাতে ওর কলার চেপে ধরে, বাঁ হাত দিয়ে নিজের কোমর গুজে থাকা একটা লোহার চাপাতি বের করে, যার ধারালো ফালাটি রক্তের জন্য যেন চেয়ে আছে। এই চকচকে চাপাতিটা ইজ্জতের গলায় ধরে বলে, তোর সহ কুচি করে দিমু, বেশি কিছু না। এই বলে চাপাতিটা শক্ত হাতে ধরে নেয়। সময় এখন সকাল প্রায় 10:45টার কাছাকাছি। গত রাতে একটু হালকার উপর ঝাপসা বৃষ্টির দেখা মিলেছিল। রাতে বৃষ্টি হওয়ায় ধরা গিয়েছিল সকালে হবে, নয়তো হয়নি, কিন্তু আর হয়নি। ফজরের খানিকক্ষণ থেকে বৃষ্টি থেমে গেছে। সূর্য উঠেছে তার তেজি রশ্মি নিয়েই। এই কয়দিন রোদে প্রচণ্ড রকম থাকলেও হাওয়া বাতাস ছিল না তেমন একটা, কিন্তু আজ ভিন্নতার দেখা মিলল। যেমন প্রখর রোদ আছে, তেমন হাওয়া বাতাসও আছে, তার গরমটা একটু কম লাগছে। নাঝা রান্নাঘরে সবজি কাটছিল, তখন বিবিজান বলে ওঠেন তৌসিরকে ডেকে দিতে। বেলা বেশ হয়েছে। নাঝা বিবিজানের কথা এসেছে রুমে ওকে উঠাতে। আরও 3বার ডেকে গেছে, কিন্তু তৌসির ওঠেনি। ডাকলে উল্টো খবিশের মতো অমৃতবাণী নিক্ষেপ করে মুখ হতে। নাঝা ঘরে এসে দেখে তৌসির এবার পেট উল্টে বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। লুঙ্গি হাঁটুর কিছুটা নিচ উঠে গেছে, এতে ওর সাদা লোমশযুক্ত পাদয় স্পষ্ট নাঝার নজরে। নাঝা এক পলক তাকিয়ে দ্বিতীয়বার সাহস করে না। না থাকতে পা থেকে সরিয়ে দ্রুত পায়ে তৌসিরের মাথার কাছে এসে দাঁড়িয়ে ওকে ডাক দেয়, এই যে আপনি কি উঠবেন না? তৌসির ঘুমে থাকলেও ভেতরে সজাগ। খুব ঘুম পাচ্ছে, কিন্তু ঠিকমতো ঘুমের দেশে পাড়ি জমাতে পারছে না। একটু ঘুম লাগলে নাঝা এসে শুরু করে মাছের মতো ভ্যান ভ্যান। তৌসির যে অবস্থায় শুয়েছিল ওভাবে থেকেই তন্নচ্ছন্ন সুরে বলে, এই বাল, তোর কি তো হয়েছিল? ঘুমাইতে দেশ না কেন? এমন বইরে করতেছস কেন? নাঝা তৌসিরের কথাই রেগে যাওয়ার কথা, কিন্তু রাগটা ঠিক ভর করে না। আর কি বা করবে রেগে? এমন বাণী ওর শুনতেই হবে। ও এবার কষাঘাতের গলায় বলে তৌসিরকে উদ্দেশ্য করে, বিবিজান বলেছেন আপনি ঘুম থেকে এবার না উঠলে আপনার লুঙ্গি একটানে খুলে নিতে। নাঝার মুখের বাণী তৌসিরের কানে পৌঁছাতেই ও আলস্য মাখা কণ্ঠে বলে ওঠে, ছি ছি, কিসব বিচিত কথাবার্তা কস বেটি, সুন্দর করে ক। নাঝা বিষাদ ঘন ঝাঝালো সুরে বলে, আমি বলিনি, আপনার বিবিজান বলেছেন উঠুন, এখন বেলা 10টা বেজে গেল। কিন্তু তৌসিরের একটা কথাও কানে নেয় না। সেই আগের মতো শুয়ে থাকে। এই মাইয়াটা বড্ড জ্বালায় ওকে, সব কিছুতে হিংসে করে। একটু ঘুমাতেও দেখতে পারে না। বিয়ে করে বউ না বিপদ নিয়ে আসলো। এই জন্য হয়তো কিছু মানুষ বলে বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। তৌসির অলস অলস কণ্ঠস্বরে ধারণ করে, সাবর করিস না তো, বেহেদায়েত মহিলা, একটু ঘুমাইতে দে। নাঝার এবার রাগ উঠেছে, ভীষণ রাগ উঠেছে। ওঠারই তো কথা, অসভ্য পুরুষ একটা। নাঝা এবার তীব্র রাগ মাখা কণ্ঠে বলে, দেখুন আমি বিরক্ত, আমি খুবই বিরক্ত আপনার এসব ফালতু কাজকর্মে, তাই তাড়াতাড়ি উঠুন। তৌসির শোনে না। ও কপাল কুঁচকে ঘুমানো সুরে বলে ওঠে, সাবর মতো এমন প্যান প্যান করিস না লো, নয়তো কাশিমপুরের কবরস্থান রাইখে আসবো গিয়ে এখন। আপনি উঠবেন নাকি আমি আপনার উপর পানি ঢালবো, কোনটা? আমি উঠতাম না কইছি তো, উঠতাম না। এবার তুই যে ছাওয়া করার কইরা নে। নাঝা এবার হাত বাড়িয়ে খাট পাশে ওপরে এক গ্লাস পানি রাখা ছিল, ওটা নিয়ে দাঁত চেপে তৌসিরের ওপর ছুঁড়ে মারে। তৌসিরকে মনে মনে বাঘের মতো ভয় পেলেও এমন কাণ্ড ঘটিয়ে বসে নাঝা। তৌসির তো ঘুমের তালে নাঝার কথায় এত পাত্তা দেয়নি, কিন্তু এখন চোখ মুখ কানে পানি প্রবেশ করতে এক লাফে উঠে বসে। উঠে নিজের গায়ের দিকে তাকায়, টুপটুপিয়ে পানি পড়ছে। বিছানাও কিছুটা ভিজে গেছে। সেদিনও এমন করেছে এই বেয়াদব মহিলা, আজও এমন করলো। তৌসিরের মন তো চাইতেছে চটকানা মেরে নাক মুখ সমান করে দিতে, কিন্তু না। চিত্ত রাগে ফেটে পড়লেও কিছু করা যাবে না। তৌসির উঠে নিজের পা দুটো আলগা করে সামনের দিকে প্রসারিত করে বসে। দু হাতে দুদিকে বিছানার চাদর খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছাড়ে, যাতে রাগটা একটু হলেও কমে।
নাঝা ঠায় দাঁড়িয়ে তসিরের ওপর চোখ বুলাচ্ছে। এখন হয়তো ওকে দু একটা থাপ্পড় নিশ্চয়ই মারবে, এই বিষয়ে নাঝা নিশ্চিত। কিন্তু তারপরও সরছে না, কারণ ভয় পেলেই ভয় দৌড়ায়, আর না পেলে ভয়কে জয় করা সম্ভব হয়। তাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে, যা হবার হবে, পিছু হটা যাবে না। তসির মুখ তুলে নাঝার ন্যায় তাকায়। হাত দিয়ে তো কিছু করতে পারবে না, কিন্তু মুখ দিয়ে তো দু একটা অমৃত